ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী হামলা চালানোর জোরালো চেষ্টা চালিয়েছে, কিন্তু সেই হামলাটা হয়নি। তাহলে প্রশ্ন আসছে, সেই হামলা কি আজ রাতে হবে? যদি সেই হামলা হয় তাহলে ইরান কিভাবে মোকাবেলা করবে? ইরানের প্রস্তুতি কেমন? যদি এইরকম যুদ্ধ হয় তাহলে ইরানের জনগণ কি ভাবছে, তাদের মনোভাবটা কি? পাশাপাশি ইরানের পরিস্থিতি বা কি এখন, সেটাও আমি জানাবো। আর আমেরিকা যদি ইরানের উপরে হামলা চালায়, তো এই যে বিশাল একটা শক্তিধর দেশ, সেই দেশের বিরুদ্ধে ইরান আসলে কি দিয়ে মোকাবেলা করবে, কতটা প্রস্তুত ইরানি বাহিনী, এই সমস্ত নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো, আপনারা সঙ্গেই থাকুন। তাহলে চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথম কথা হচ্ছে, গত রাতে এক্স, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, যেটা সাবেক টুইটার ছিল, এক্সে বেশ কিছু সূত্র থেকে খবর আসছিল যে ইসরায়েলের বেশ কিছু যুদ্ধ বিমান সিরিয়া হয়ে ইরাকের আকাশে প্রবেশ করেছিল, বসরার আকাশে ঘুরছিল ইরানে হামলা চালাবে বলে। এবং কাতারের বিমান ঘাঁটি থেকে অন্তত 6টি রিফুয়েলিং ট্যাঙ্কার, যে বিমান থেকে যুদ্ধ বিমানকে তেল সরবরাহ করা হয়, এইরকম বিমান 6টা বিমান উড়েছিল। মোটামুটিভাবে সমস্ত সবকিছু থেকে এই আলামত পরিষ্কার হচ্ছিল যে ইরানের উপর হামলা হতে যাচ্ছে, এবং ইরান এই বিষয়টি পরিষ্কার জেনে গিয়েছিল। ইরানের রাডারে, ইরানের গোয়েন্দা সংস্থা, সব জায়গা থেকে ইরানের কাছে খবর ছিল। এই অবস্থায় ইরান কি করে, ইরানের আকাশ সীমায় বিমান চলাচল নিষিদ্ধ করে দেয়, এবং বিমান চলাচল করতে গেলে যে সমস্ত টেকনিক্যাল সিস্টেম চালু রাখতে হয় সমস্ত সবকিছু অফ করে দিয়েছিল। সেক্ষেত্রে ওই সমস্ত বিমান ইরানের আকাশে প্রবেশ করতে পারেনি। এটি গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনার ইরানের আকাশে জ্যামিং সিস্টেম রেখে দিয়েছিল, জ্যাম করে রেখে দিয়েছিল। এখানে বিমান বা বিমানের যে ট্র্যাকিং সিস্টেম থাকে, বিমান চলাচল করতে গেলে যে টেকনিক্যাল দিকগুলো থাকে, এই দিকগুলো এখানে আর কার্যকর রাখা সম্ভব হতো না। কোনো বিমান প্রবেশ করলে সেই বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কন্ট্রোল সেন্টারের, এটা একটা দিক ছিল। আরেকটা ব্যাপার ছিল যে ইরানের আকাশে যে ঢুকবে বা ইরানের আকাশে হামলা চালাবে, ইরানের আকাশে এসে আমেরিকা বা ইসরায়েলের বিমানগুলো, কিন্তু তার আগে চেয়েছিল তারা ইরানের ডিফেন্স সিস্টেমকে হ্যাক করে দিতে, অকার্যকর করে দিতে, যেটা জুন মাসের যুদ্ধে প্রথমেই করেছিল। এবং বিমানের ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম হ্যাক করে দিতে পারার কারণে ইরানের সামরিক বাহিনীর প্রধানকে, আইআরজিসির প্রধানকে এবং গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী এবং আরো অনেক সরকারি কর্মকর্তাকে একেবারে নির্বিঘ্নে হত্যা করতে পেরেছিল। তো সেই রকম ব্যবস্থা কিন্তু এবার পারেনি। কেন পারেনি, তার কয়েকটা কারণ আমি এখানে সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে, ইরান এবার যুদ্ধের ব্যাপারে অতিমাত্রায় সতর্ক, 1। 2 হচ্ছে, ইরানের নিজস্ব প্রযুক্তির পাশাপাশি ইরান রাশিয়া এবং চীন থেকে বিভিন্ন ধরনের রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলোকে বলে, বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো পেয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় কথা যেটা, ইরানের ভেতরে ইসরায়েলের হয়ে বা ইরানের শত্রুদের হয়ে যে সমস্ত এজেন্ট কাজ করতো, সেই এজেন্ট বা সেই চক্রটা ভীষণভাবে এখন দুর্বল। তাদেরকে ধরা হয়েছে, জেল দেওয়া হয়েছে, শাস্তির মুখোমুখি করা হয়েছে। সেক্ষেত্রে ওই রকম এজেন্ট যখন ইরানের ভেতরে সক্রিয় থাকতে পারবে না, তখন শত্রুদের পক্ষে ইরানের বিরুদ্ধে লড়াই করে এটে ওঠা, অর্থাৎ বিজয়ী হওয়াটা খুব কঠিন ব্যাপার। কারণ ইরান প্রযুক্তিগত দিক দিয়ে, সামরিক শক্তির দিক দিয়ে এখন খুব একটা পিছিয়ে থাকা দেশ নয়। তারপরে আরেকটা প্রশ্ন আসছে যে গত রাতে এই যে ইরানের উপর হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল এবং আমেরিকা, তার সাথে আরো কি কি ঘটনা ছিল এবং সেই হামলাটা হলো না কেন, তা তো আমি বললাম। কিন্তু সেই হামলাটা যে হয়নি, তাহলে আজকে কি এই হামলাটা হতে পারে? সেই প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকটু তথ্য দিয়ে আসি। গত রাতে হামলা হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে চলে গিয়েছিল। দেশ ছেড়ে চলে গেছে, অনেকেই বলছেন সাইপ্রাসে গেছে, অনেকেই বলছেন গ্রিসে আশ্রয় নিয়েছেন। তিনি যেখানেই আশ্রয় নিন না কেন, তিনি যে ইসরায়েল ছেড়েছিলেন এ কথা মোটামুটি অনেক গণমাধ্যমে এসেছেন, অনেক সামাজিক মাধ্যমে বিশেষ করে এসেছে। আর পশ্চিমা গণমাধ্যম থেকে এইগুলো খুব একটা পাওয়া যাবে না, কারণ পশ্চিমা গণমাধ্যমগুলো তাদের স্বার্থের বাইরে কোনো কথা বলে না। তো যা হোক, বেনিয়ামিন নেতানিয়াহু তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, এবং এরকম অনেক খবর পাওয়া যাচ্ছিল যে ইসরায়েলের যত বোম শেল্টার, অর্থাৎ ক্ষেপণাস্ত্র হামলা বা বিমান হামলা হলে
মানুষ যাতে শেল্টারে আশ্রয় নিতে পারে এরকম শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছিল। এমনকি ইসরায়েলের যে দিমোনা পরমাণু কেন্দ্র, সেই পরমাণু কেন্দ্রের সেখানকার আশ্রয় কেন্দ্রগুলো, শেল্টার এগুলোকে খুলে দেওয়া হয়েছিল, যাতে ইসরায়েল হামলা চালালে তো ইরান পাল্টা হামলা চালাবেই, তখন যাতে সাধারণ মানুষ বা এই সমস্ত মানুষ মারা না যায় সেই কারণে শেল্টার খুলে দিয়েছিল। তার মানে গত রাতে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ব্যাপারে তাদের মারাত্মক রকমের প্রস্তুতি ছিল এবং সব ধরনের চেষ্টা চালিয়েছে। বাট ইরানের শক্ত অবস্থান এবং তাদের প্রস্তুতি এবং তাদের প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে হামলাটা করতে পারেনি। এখন প্রশ্ন আসছে যে আজকে কি সেই হামলা হতে পারে? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকেও সেই হামলার আশঙ্কা এবং বা সম্ভাবনা আমরা যাই বলি সবই আছে। কারণ হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল যে মরণ কামড় ইরানের উপরে দিতে চায় তারা সেইটা করবেই, এ থেকে সহজে ফেরানো যাবে না। এবং নেতানিয়াহু সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সংকট হলো যে তিনি যদি কারোর উস্কানিতে পড়ে যান তাহলে তাকে দিয়ে সেই কাজ করানো খুব সহজ সম্ভব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খুবই কাছের, খুবই ঘনিষ্ঠ লোক এই ডোনাল্ড ট্রাম্পের মেয়ের হাজব্যান্ড, অর্থাৎ ট্রাম্পের জামাই জারেড কুশনার, তিনি একজন ইহুদি এবং ট্রাম্প আগেরবার ক্ষমতা আসলে তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ছিলেন ট্রাম্পের। এবারও সেই একই অবস্থা। সেক্ষেত্রে জারেড কুশনার একটা গেম মেকার, কিন্তু যার সাথে ইহুদিদের এবং বেনিয়ামিন নেতানিয়াহুর বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মাঝে মধ্যস্থতার কাজ করে দেন এবং তিনি অনেক ভূমিকা পালন করেন। সেক্ষেত্রে ইরান যেহেতু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এবং আমেরিকার একেবারে সবচেয়ে বড় বাধা, সব কিছুতেই ইরান একমাত্র বাধা, প্রধান বাধা যাই বলি না কেন, অতএব পথের এই কাঁটাটা সরিয়ে ফেলতে তারা চায়। বাট তারা সেটা পারবে কি পারবে না সেটা ভিন্ন প্রশ্ন। এখন প্রশ্ন আসছে, যদি আজকে বা আজ হোক কাল হোক ডোনাল্ড ট্রাম্প নানা রকমের ছলচাতুরি করছে, একবার বলছে হামলা চালাবে, একবার বলছে ইরান যেহেতু ফাঁসি দেয়নি বিক্ষোভকারীদের, সেক্ষেত্রে এখন আর আমরা কিছু করবো না, এই কথার ভিতরে হয়তো চালাকি থাকতে পারে। এই কথা দিয়েই ইরানকে হয়তো মিথ্যা আশ্বাস দিচ্ছে যে হামলা চালাবো না, কিন্তু এবং হয়তো ইরান সেই কারণে তার প্রস্তুতি স্বাভাবিক অবস্থায় আনবে যে ঠিক আছে, তাকে হামলা যখন হবে না তখন আর এত হাই অ্যালার্ট থাকার দরকার কি, তখন ওই সুযোগটা নিয়ে ইরানের উপর হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প। কারণ জুন মাসে তিনি ইরানের উপর হামলা চালাবেন কি না সেই ব্যাপারে তিনি বলছেন তিনি 2 সপ্তাহ সময় নেবেন, এর ভিতরে সিদ্ধান্ত নেবেন তিনি হামলা চালাবেন কিনা। তখন আমি টেলিভিশন টক শোগুলোতে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছেন, দেখা গেল 2 দিনের ভিতরে হামলা চালাতে পারে, তিনি উল্টোটাও করতে পারেন এবং ঘটনা তাই হয়েছিল। মাত্র 2 দিনের ভিতরে ইরানের উপর তিনি হামলা চালিয়েছিলেন। যাই হোক, তো সেক্ষেত্রে ইরানকে বোকা বানানোর একটা চেষ্টা তদবির হয়ে থাকতে পারে, এই যে হামলা করবো না এরকম একটা ভাব দেখানো, কিন্তু ঠিকই চট করে আকস্মিকভাবে প্রতারণামূলকভাবে হামলা চালিয়ে বসতে পারে। তো আমি এই ব্যাপারে আমার রেডিও তেহরানের সাবেক সহকর্মী, যিনি এই মুহূর্তে ইরানে অবস্থান করছেন, ইরানে রেডিও তেহরানে কাজ করছেন, আশরাফুর রহমান, তার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বললাম যে আসলে পরিস্থিতিটা কি, ইরানের সর্বশেষ পরিস্থিতি কি এবং ইরানিদের যুদ্ধের প্রস্তুতি কেমন, এই কথাগুলো আমি তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে জানালেন গত রাতে কোনো বিক্ষোভ সমাবেশ কিছুই হয়নি, মিছিল হয়নি ইরান সরকারের বিরুদ্ধে। ইরান বা তেহরান এখন পুরোপুরি শান্ত এবং যুদ্ধ নিয়ে ইরানের জনগণের ভিতরে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। ইরানের সামরিক বাহিনী একেবারে সশস্ত্র অবস্থায় রয়েছে এবং তাদের আঙ্গুল ট্রিগারে রয়েছে, অর্থাৎ যে যুদ্ধ শুরু হলে সাথে সাথে ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করবে। আশরাফুর রহমান আমাকে এই কথা জানিয়েছেন। তার থেকে বোঝা যাচ্ছে যে একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এবং যুদ্ধ যদি ইসরায়েল বা আমেরিকা শুরু করে তাহলে ইরান কোনো মতেই ছেড়ে কথা বলবে না, এটা একদম পরিষ্কার। এখন প্রশ্ন আসছে বা প্রশ্ন আসতে পারে আপনাদের সবার ভেতরে, আমার ভেতরেও প্রশ্ন আসে যে এই যে আমেরিকা এত বিশাল একটা শক্তিশালী দেশ, তার সাথে ইসরায়েলের মতো এক উন্নত সামরিক শক্তির দেশ, তারা যদি একসাথে ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে ইরান কি দিয়ে তা মোকাবেলা করবে? প্রথম কথা হচ্ছে কি যে কোনো যুদ্ধ বিজয়ের জন্য বা যুদ্ধে লড়াই করার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনোবল, আত্মশক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যে সামরিক বাহিনীর মনোবল তুঙ্গে থাকে সেই সামরিক বাহিনীকে হারানো খুব কঠিন হয়। এটা গেলে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল এতদিন কখনোই হামলা চালায়নি, এখন হামলা চালাতে যাচ্ছে।
তাদের পেছনে আর জায়গা নেই। তারা ইরানকে এখন যে কোনো একটা স্পর একটা কিছু করতে চায়। এই এই যে সামরিক শক্তি আছে, বিশাল সামরিক শক্তি আমেরিকা এবং ইসরায়েলের, এগুলোর মোকাবেলায় ইরানের হাতে আমরা যতদূর শুনতে পাচ্ছি S-400 আছে। S-400 হচ্ছে যে কোনো বিমানের জন্য, যে কোনো যুদ্ধ বিমানের জন্য একটা কিলার, ঘাতক। এই S-400 এতটা শক্তিশালী এবং এতটা ডেঞ্জারাস যে এর বিরুদ্ধে আমেরিকার F-35 বিমানও কার্যকর নয়, ধরা পড়ে যায় রাডারে। সেক্ষেত্রে মানে যারা বিমান দিয়ে হামলা চালিয়ে ইরানকে কবজা করবে, সেই বিমানই যদি রাডারে ধরা পড়ে যায় তাহলে তারা কিন্তু ধ্বংসের মুখে পড়বে, সেই সমস্ত বিমানগুলো মার খাবে। এবং ইরানের হাতে যে বভার 373 রয়েছে, খোরদাদ 50 বা আরো নিজস্ব যে প্রযুক্তি বিমান রাডার সিস্টেম রয়েছে সেগুলো খুবই উন্নত। আবার চীন থেকে যে রাডার পেয়েছে সেই রাডারের রেঞ্জ নাকি 700 কিলোমিটার, অর্থাৎ 700 কিলোমিটার দূরে যে প্লেন বা যে ক্ষেপণাস্ত্র আছে সেগুলো এই রাডারে ধরা পড়ে এবং সেগুলো ধ্বংস করার মতো ক্ষেপণাস্ত্র বা ব্যবস্থা ইরানের হাতে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, 2019 বা 20 সালে, 2020 সালের 19শে জুন সম্ভবত ইরানের আকাশের কাছাকাছি বা ইরানের আকাশে একটা মার্কিন ড্রোন পাঠিয়েছিল আমেরিকা পারস্য উপসাগরের আকাশ দিয়ে। সেই ড্রোনটা হচ্ছে গ্লোবাল হক ড্রোন। ওই ড্রোন ছিল সেই সময়কার বা এখনকার পর্যন্ত ইরানের হাতে, আমেরিকার হাতে থাকার সবচেয়ে বিপজ্জনক এবং প্রযুক্তিগতভাবে উন্নত ড্রোন, যেটা লেটেস্ট। এবং তার চেয়ে ভালো ড্রোন আর হয় না, এটা স্টেলথ প্রযুক্তির ড্রোন। মার্কিন বা পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলেছিল যে এই ড্রোন পৃথিবীর কোনো রেডারে ধরা পড়বে না, কিন্তু ইরানের আকাশে প্রবেশ করার সাথে সাথে ইরানের রাডারে ধরা পড়েছিল। এবং সেদিন খোরদাদ 15 এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে, অর্থাৎ একটা ক্ষেপণাস্ত্র সিঙ্গেল শটে সেই স্টেলথ প্রযুক্তির ড্রোন, গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছিল। পাশাপাশি আপনাদের নিশ্চয়ই মনে আছে, জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার পর ইরান ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে, যেটা মার্কিন ঘাঁটি, সেই ঘাঁটিতে ব্যাপকভাবে হামলা চালিয়েছিল। এবং এরবিলে আরেকটা ইরান সীমান্তের কাছে কুর্দি অঞ্চলে, কুর্দিস্তানে মার্কিন আরেকটা ঘাঁটি, সেই ঘাঁটিতে হামলা চালিয়েছিল এবং ঘাঁটি একেবারে তছনছ করে দিয়েছিল। একটা ক্ষেপণাস্ত্র, ইরানের একটা ক্ষেপণাস্ত্র সেদিন ভূপাতিত করতে পারেনি। সেক্ষেত্রে ইরান কিভাবে মোকাবেলা করবে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীকে, সেটা আমরা এইগুলো থেকে কম বেশি বুঝতে পারি। সবচেয়ে আমি আর একটা বিষয়ে গুরুত্ব দিচ্ছি, ইরানের হাতে এতদিন যতটা বিমান শক্তি ছিল এখন তার চেয়ে অনেক বেশি বিমান শক্তি, কার্যকর বিমান শক্তি আছে। সেক্ষেত্রে বিমানের মোকাবেলা বিমান দিয়ে হবে, ক্ষেপণাস্ত্র দিয়ে হবে। ইরানের হাতে লেটেস্ট প্রযুক্তির অত্যন্ত কার্যকর ড্রোন আছে, এছাড়া বিভিন্ন প্রযুক্তির রেডার সিস্টেম আছে। সেক্ষেত্রে ইরানের জন্য খুব ভয় নেই। বরং এইরকম কোথাও শোনা যাচ্ছে যে ইরানের হাতে নাকি এই মুহূর্তে 10,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। 10,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ হয়, সেটা আমেরিকা কভার করে। তার মানে ইরান থেকে আমেরিকা হামলা চালানোর ব্যবস্থাও ইরানের হাতে আছে বলে শোনা যাচ্ছে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, ইরানের হাতে পরমাণু বোমা আছে কিনা। আমি আপনাদেরকে বলি, 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনার পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের সাথে আমেরিকার সবচেয়ে বড় দ্বন্দ্ব। এবং ইরান কি সেটা বোঝে না? এবং সবচেয়ে আমি আর একটা কথা বলি, যে যেখানে 3%, 5% বা 6% সমৃদ্ধ ইউরেনিয়াম হলেই চলে আপনার বেসামরিক গবেষণার কাজে, মেডিসিনের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, আদার কাজে, সেই জায়গায় ইরান 60%, 80% এনরিচ করে। কি কারণে? এবং প্রচুর পরিমাণে সেগুলো আবার রপ্তানি করে, ভেতরে রাখে। কি কারণে? এখান থেকে কিন্তু কিছু ইঙ্গিত পাওয়া যায়। এর ভিতরে সম্প্রতি আবার বলেছেন নাকি যে ইরান চাইলে 24 ঘন্টার ভিতরে বোমা বানাতে পারে। আর একটা তথ্য আমি কংক্রিট তথ্য দিই, ইরানের পরমাণু প্রযুক্তির যে প্রধান, ইরানের পরমাণু কর্মসূচির যে প্রধান জনাব মোহাম্মদ ইসলামী, তিনি বলেছেন যে পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে পরমাণু শক্তি দিয়ে বোমা বানানো সহজ ইরানের জন্য। এই কথাগুলো কিন্তু বিশেষ ইঙ্গিত বহন করে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, এবং ইরান যেহেতু বোঝে যে আমেরিকা এবং ইসরায়েলের মতো যাদের হাতে পরমাণু শক্তি রয়েছে, পরমাণু বোমা রয়েছে, সেক্ষেত্রে এদের মোকাবেলা করতে হলে শুধুমাত্র একদম সাধু সেজে, ভালো মানুষ সেজে গিয়ে যুদ্ধ করলে, শান্তির বাণী দিয়ে এদের সামনে গেলে হবে না। অতএব ইরান এগুলো ভালোই বোঝে। আমি মনে করি যে ইরান তার প্রয়োজনীয় ব্যবস্থা ঠিকই নিয়েছে। এখন প্রয়োজন হয়নি তাই বলছে না, কথা বলাটা তো জরুরি না, কাজটাই জরুরি। যদি ইরান তার বিবেক বুদ্ধিমতো কাজ করে তাহলে
আপনারা সময় মতো মনে হয় দেখতে পারবেন, আমার বিশ্বাস। তো বন্ধুরা, আরেকটা প্রশ্ন ছিল আপনাদের সাথে আলোচনা করার বিষয় ছিল, সৌদি আরব কিন্তু বলেছে যে সৌদি আরব তার ভূমি ব্যবহার করতে দেবে না ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এই কথা কেন বলেছে? ইরান তার আগে বলেছে যে আঞ্চলিক যে কোনো দেশ ইরানের বিরুদ্ধে হামলার জন্য আমেরিকাকে সহযোগিতা করবে বা ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে, সেই দেশের ঘাঁটিতে, সামরিক ঘাঁটিতে হামলা চালাবে ইরান। যেমন আগেরবার কাতারের আলুদেইদ ঘাঁটি থেকে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা, ইরান কাতারের ওই ঘাঁটিতে হামলা চালিয়েছিল। তো সেক্ষেত্রে পরিষ্কার করে বলেছে যে এবারও যদি এরকম করে তাহলে কিন্তু ইরান হামলা চালাবে, তাতে কাউকে ছাড় দেবে না। এর প্রেক্ষাপটে ইরানকে জানিয়েছে সৌদি আরব যে তার মাটি ব্যবহার করতে দেবে না। প্রশ্ন হচ্ছে, তুরস্ক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, কুয়েত এরা কি করবে? যেই করুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশেষ করে যে ঘাঁটি থেকে আমেরিকা ইরানের উপর হামলা চালাবে সেই ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন আসতে পারে যে অনেক ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে দিয়েছে, তাহলে যুদ্ধ কিভাবে করবে? আমেরিকা পারস্য উপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, তারপরে লোহিত সাগর, ভূমধ্য সাগর, এই সমস্ত জায়গায় জাহাজ মোতায়েন করে রেখেছে। এই সমস্ত জাহাজ থেকে, সাবমেরিন থেকে ইরানের উপর হামলা চালাতে পারে, বিমান হামলা চালাতে পারে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। কিন্তু আমি আপনাদেরকে মোটামুটিভাবে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ইরানের যে প্রস্তুতি এবং ইরানের হাতে যে সমস্ত সমরাস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে, তা থেকে কথা পরিষ্কার হয়, ইরান আমেরিকা যেভাবেই হামলা চালাবে না কেন ইরান সেটা মোকাবেলা করার সামর্থ্য রাখে এবং সেইভাবে মোকাবেলা করবে, এবং সেইগুলো বুঝে শুনেই আমেরিকার সাথে এই শত্রুতায় নেমেছে বা আমেরিকার বিরুদ্ধে তার যুদ্ধ প্রস্তুতি রেখেছে। সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভরসা রাখতে পারেন ইরানের ব্যাপারে। আপনারা অনেকেই জানতে চান যে ইরান আসলে পারবে কিনা। আপনাদের অনেকের ভেতরে এক ধরনের আশঙ্কা আছে, এক ধরনের ভালোবাসা থেকে উদ্বেগ, উৎকণ্ঠা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইরানের প্রস্তুতিটা কিন্তু সেই রকম। অতএব আপনারা ভরসা রাখুন, আস্থা রাখুন।